অয়ন অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে আছে। সারা বাবাকে ঝাপটে ধরে জড়িয়ে ধরে বলল, রিয়েলি বাবা, তুমি বেস্ট। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ছবির চোখে পানি, ফ্লোরের দিকে তাকে ফুপিয়ে কাঁদছে। সাদেক আহসান সারাকে ছেড়ে ছবির পাশে গিয়ে দাঁড়ালো। ছবির মাথায় হাত রেখে বলল, আমার ঘরের লক্ষ্মীর চোখে আর পানি দেখতে চাই না। আমাকে ক্ষমা করে দে মা। আমার সামনে এত অপমানিত হতে হলো তোকে। আমি কোনো প্রতিবাদ করতে পারি নাই, তবে কথা দিচ্ছি এইভাবে আর কখনো তোকে অপমানিত হতে হবে না। সাদেক আহসানের আদুরে কণ্ঠে ছবির কান্নার গতি আরো বেড়ে গেল। সাদেক আহসান হাতের ইশারায় অয়নকে কাছে আসতে বলল। অয়ন যেন স্বপ্ন দেখছে, এত বছরে বাবাকে এভাবে নরম কণ্ঠে কথা বলতে দেখে নাই। অয়ন নির্বাক নিষ্প্রাণ দেহটাকে টেনে হিঁচড়ে সাদেক আহসানের পাশে দাঁড় করলো। সাদেক আহসান ডান হাত দ্বারা ছেলেকে কাছে টেনে এনে আদুরে স্বরে বলল, খুব রেগে আছিস আমার উপর, তাই না বাবা? রাগারই তো কথা। ব্যবসার টাকার পেছনে ছুটতে ছুটতে আপন মানুষদের দূরে ঠেলে দিয়েছি। আমাকে ক্ষমা করে দিস বাবা। তোদের ভালো লাগা মন্দ লাগার দিকটা কখনো নজর দেই নাই। অয়নের চোখ ছলছলে হয়ে উঠল। বাবাকে জাপটে জড়িয়ে ধরলো। সাদেক আহসান ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবা এখন থেকে সব দিকে খেয়াল রাখবে। শানারা চোখের পানি গড়িয়ে গাল ভিজে গেছে। তবে এই কান্না আজ আনন্দের। বাবা ছেলের এই ভুল বুঝাবুঝি দূর হোক কতই না চেয়েছে আল্লাহ। অবশেষে মুখ তুলে চেয়েছে তাদের দিকে। শাহানারা হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। মেঘলা আকাশ একদম ধূসর ও স্থির। সূর্যের আলো যেন অদৃশ্য হয়ে গেছে। আকাশের বিস্তীর্ণ প্রান্তে মেঘের এক অমলিন গাঢ় স্তর ছড়িয়ে রয়েছে। কিছু কিছু মেঘের কোণেও শ্যাওলা বা সাদা রঙের হালকা ছাপ, তবে বেশিরভাগই এক রকমের কালো রং ধারণ করেছে, যেন ঝড় আসছে। বাতাসের গতি খুবই কম। দূর থেকে মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যায়, যা আকাশের গভীরতা আরো বৃদ্ধি করে। মেঘগুলো এমনভাবে একে অপরের সঙ্গে গেঁথে রয়েছে যেন এক বিশাল সাগরের ঢেউ উঠে যাচ্ছে আকাশে। গড়িত সময় 2:30, কিন্তু কালো মেঘের প্রকটে মনে হচ্ছে সন্ধ্যা নেমেছে। মেঘলা আকাশের নিচে ব্যস্ত রাস্তায় ছুটে চলেছে সারার গাড়িটি। মনের অস্থিরতা যেন স্বল্প পথ দীর্ঘ করে। শেখর এমার্জেন্সি কল এসেছে। আবির্ভাব আবারও অসুস্থ হয়ে পড়েছে। সারা আর এক মুহূর্ত দেরি না করে ছুটে চলেছে আবির্ভাবের বাড়ির উদ্দেশ্যে। দীর্ঘ সময় পর আবির্ভাবের বাসায় এসে পৌঁছালো সারা। দোতলার সবচেয়ে আকর্ষণীয় ঘরটা আবির্ভাবের। বিলাসবহুল নরম বিছানায় বেহুশের মতো শুয়ে আছে আবির্ভাব। শেখর পাশে বসে ওষুধ উল্টে পাতে দেখছে। মনার মা আবির্ভাবের মাথা জলপট্টি দিয়ে দিচ্ছে। জ্বরের চোটে ফর্সা মুখ খানা রক্ত বর্ণ ধারণ করেছে। ঠোঁট কাঁপছে অনবরত। সারা ধীর পায়ে আবির্ভাবের রুমে প্রবেশ করলো। শেখর সারাকে দেখতে পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ব্যস্ত হয়ে বলল, আসুন ম্যাডাম, ভিতরে আসুন। সারা যেন শেখরের কথা কানে নিল না। একবার চেয়ে দেখলো না শেখরের দিকে। তার নজর আটকেছে বিছানায় পড়ে থাকা আবির্ভাবের দিকে। সারা ধীরে ধীরে আবির্ভাবের পাশে এসে দাঁড়ালো। হাতের ব্যাগটা বিছানার এক পাশে রেখে আবির্ভাবের মাথার কাছে বসে পড়ল। আবির্ভাবের কপালে আলতো ভাবে হাত রাখতেই চমকে উঠল। জ্বরে সারা শরীর যেন পুড়ে যাচ্ছে। আতঙ্কিত কণ্ঠে শেখরকে বলল, ডক্টর ডাকেন নাই? এত জ্বর হলো কি করে? মনার মা ক্ষীণ গলায় জবাব দিল, গতকাল ছোট সাহেব অসুস্থ শরীর লইয়া কোথায় একটা গেছিল। বাসায় ফিরবার পর থাইকাই ছোট সাহেবের অস্থির লাগতেছিল। সারা শরীরে রক্তের ছোপ। আমি ভয় পাইয়া গেছিলাম। ঘাড়ে জানি ফোন দিয়া রাগারাগি করলো। তারপর সকাল থেকে ছোট সাহেবের গা কাঁপানো জ্বর। সারা চমকালো, শঙ্কিত গলায় বলল, রক্ত কোথা থেকে আসলো? সকাল থেকে জ্বর, তাহলে আমাকে আগে জানান নাই কেন? ডক্টর আসছিল কি? হ্যাঁ, ম্যাডাম আইছিল, ওষুধ দিয়া গেছে। স্যার ওষুধ খায় নাই। আমি খেতে বললে আমারে ধমকাইয়া চুপ করাইয়া দিছে। সারা দীর্ঘশ্বাস ফেলে মনার মাকে বলল, কিছু খেয়েছি কি? মনার মা ঘাড় ঝাঁকিয়ে বলল, না। আপনি যান, ওনার জন্য গরম গরম স্যুপ বানিয়ে আনুন। খাবার খেয়ে ঔষধ খেতে হবে ওনাকে। কিন্তু ম্যাডাম, ছোট সাহেব তো এখন ঘুমাচ্ছে, ডাকলে যদি রেগে যায়। সারা গম্ভীর গলায় বলল, আপনাকে সেটা ভাবতে হবে না, আমি দেখে নিব। আপনাকে যেটা বললাম সেটা করুন। আইসা ম্যাডাম। কয়েক মিনিট পর সুপের বাটি নিয়ে রুমে প্রবেশ করলো মনার মা। সারা হাত পেতে সুপের বাটি নিয়ে পাশে রেখে দিল। আবির্ভাবের শরীর থেকে চাদরটা টেনে অর্ধেকটা আলগা করে দিয়ে আবির্ভাবের
কানের কাছে মুখ নিয়ে এগিয়ে মৃদুস্বরে ডাক দিল। উঠুন, খাবারটা খেয়ে নিন। আবির্ভাব জড়ানো কঞ্চে বলল, উফ, মনার মা, কখন থেকে বলছি আমাকে ডিস্টার্ব করবে না। যাও আমার রুম থেকে। সারা চোখ মুখ কুচকে নিল, গলার স্বর আরেকটু বাড়িয়ে বলল, ভালোই হলো, বলছি উঠে খাবার খেয়ে ঔষধ খেয়ে নিন, না হলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। উঠবো না আমি। তোমার সাহস দেখে অবাক হচ্ছি। তুমি আমাকে চোটপাট দেখাচ্ছ? আমার অসুস্থতার সুযোগে খুব সাহস বেড়ে গেছে, তাই না? উঠবেন না তাই তো? উঠবো না। কি করবে তুমি? তোমার পান খাওয়া লাল দাঁতগুলো একে একে যদি সবগুলো না ভাঙছি তাহলে আমার নামও আবির্ভাব চৌধুরী না। মনার মা বোকার মতো তাকিয়ে আছে আবির্ভাবের দিকে। জ্বরের ঘোরে না জেনে কতই না বকা দিচ্ছে তাকে। সারা এদিক ওদিক তাকে আবির্ভাবের ডান হাতের আঙুল টেনে এনে গরম স্যুপের বাটিতে ডুবিয়ে দিল। গরম স্যুপ আঙুলে ডোবায় চিৎকার দিয়ে শোয়া থেকে বসে পড়ল আবির্ভাব। ডান হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে 100 খানিক গালি দিল মনার মাকে। সারা রাগের চোখে তাকিয়ে আছে আবির্ভাবের দিকে। আবির্ভাব আঙুল ঝাঁকিয়ে উল্টে দিকে তাকাতে চোখ পড়লো সারার দিকে। চোখ মুখ কুচকে তাতে ধচ্চেপে বলা, আপনি আমার হাত গরম পানিতে ডুবিয়ে দিয়েছেন? সারার সহজ উত্তর, দিয়েছি, তবে গরম পানিতে না, গরম স্যুপে। কেন দিয়েছেন? কারণ আপনাকে অনেক সময় ধরে ডাকা হচ্ছে, আপনি উঠছেন না। আপনাকে ওঠানোর জন্য এর চেয়ে ভালো উপায় আর খুঁজে পাচ্ছিলাম না, তাই এই পদ্ধতি অবলম্বন করতে হলো। তাই বলে অসুস্থ বাচ্চাটার উপর এভাবে অত্যাচার করবেন? আহা বাচ্চা, বুড়ো কোথাকার, 2 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, সে নাকি বাচ্চা। কথা না বলে চুপচাপ খাবারটা খেয়ে নিন। কি আমি বুড়ো? আপনি কথা বন্ধ করে খাবারটা খাবেন নাকি আমি জোর করে আপনার মুখে খাবারটা ঠেলে দিব? একদম না, আমার সময় হলে আমি খেয়ে নিব। সারা শেখরের দিকে তাকিয়ে বলল, এদিকে আসুন, আপনি ওনার 2 হাতে চেপে ধরবেন, আমি ওনার মুখে খাবার ঢেলে দিব। শেখর বড় বড় চোখ করে তাকালো সারার দিকে। চোখের মনি যেন বের হয়ে আসারই মতো অবস্থা। ঝোঁক গিলে বিড়বিড় করে বলল, যাকে নিয়ে আসলাম স্যারকে একটু সেবা করানোর জন্য, সে তো স্যারকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে। এমন সেবিকা হলে রোগী তো বেশি সময় লাস্টিং করবে না। আল্লাহ, এটা কেমন সেবা করা! এখন আমি কোথায় যাব? ওনার কথা মতো স্যারের হাত ধরতে গেলে স্যার তো আমাকে মেরে লবণ চাপা দিয়ে দিবে। কি হলো, তাকিয়ে আছেন কেন? আপনাকে এখানে আসতে বললাম না? শেখর ক্যাবলা হেসে বলল, খাবে স্যার, হাত ধরতে হবে না। আবির্ভাবের দিকে তাকিয়ে হাত জোর করে অনুরোধ করেই বলল। স্যার খেয়ে নিন না প্লিজ। আবির্ভাব শক্ত চোখে তাকালো শেখরের দিকে। শেখরের চাহনি অসহায়ের মতন। আবির্ভাব শান্ত কঞ্চে বলল, ঠিক আছে, আমার কাছে দিন, আমি খেয়ে নিচ্ছি। সারা দাঁত বের করেই বলল। এই তো লক্ষ্মী বুড়ো, এবার খাবারটা খেয়ে নিন। আবির্ভাবের মুখে হতাশার ছাপ ফুটে উঠেছে। দুর্বল শরীর নিয়ে ঝগড়া করা মোটেও ইচ্ছে হচ্ছে না তার। সুপের বাটি হাতে নিয়ে 1 চামচ মুখে দিতেই চোখ মুখ কুচকে নিয়ে বলা, উফ, তেতো কেন? আমি এত বৃষ্টি খাবার খাবো না। মনার মা ব্যস্ত হয়ে বলল, সাহেব, আমি তো ভালোভাবেই রান্না করলাম, এত হলো কি কইরা? তারা মনার মায়ের দিকে তাকিয়ে বলল, চিনি আছে বাসায়? যা ম্যাডাম, আছে। ওকে গুড, যাও চিনি নিয়ে আসো। আইসা ম্যাডাম। আবির্ভাব বাটি হাতে হতবাগার মতো বসে আছে। শেখর তারাদীপ বলল, স্যার খেয়ে নিন। আবির্ভাব কঠোর দৃষ্টিতে তাকালো শেখরের দিকে। ফিপির করে বলা, অসুস্থতার সুযোগ সবাই ভালোভাবেই নিচ্ছ, আমি শুধু সুস্থ হয়ে নেই। সব কয়টাকে যদি শায়েস্তা না করে ছাড়ি তাহলে আমিও আবির্ভাব চৌধুরী না। মনার মা চিনি ডিব্বা এনে সারা হাতে তুলে দিল। সারা ডিব্বার মুখ খুলে পুরোটা চিনি সুপের বাটিতে ঠেলে দিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, নিনি, এবার খেয়ে নিন, এবার আর তেতো লাগবে না, মিষ্টি মিষ্টি স্যুপ খাবেন। আবির্ভাব গো বেচারা মুখ করে তাকালো সারার দিকে। শেখর ছিচিয়ে বলা, এ কি করলেন ম্যাডাম? এখন স্যার স্যুপটা খাবে কি করে? মনার মা শাড়ির আঁচলে ঠোঁট চেপে ফিক করে হেসে দিল। আবির্ভাবের চাহনিতে হাসি থামিয়ে বলা, সাহেব, খাইয়া লন নতুন রেসিপি, সুপের পায়েস। কথাটা বলেই আবারও ফিক করে হাসলা। আবির্ভাবের রাগে সারা শরীর রিরি করে উঠল। সারা চোখের ইশারায় তারা দিয়ে বলল, খেয়ে নিন স্যুপটা। আবির্ভাব রাগে চামচ নিচে রেখে পুরোটা স্যুপ 1 চুমুকে খেয়ে নিল। শেখর ভয়ে ভয়ে চোখ গেল। সারা চুপ চিপে হাসছে। ঔষধ প্যাকেট থেকে
এগিয়ে আবির্ভাবের হাতে দিয়ে বলল। এবার এগুলো খেয়ে নিন। আবির্ভাবের দৃষ্টি প্রখর, গা গোলাচ্ছে, চোখ বন্ধ করে ঝোঁক গিরে ওষুধ হাতে নিয়ে সবগুলো একসাথেই খেয়ে নিল। শেখর চলে যাওয়ার পায়তারা করছে। আবির্ভাবের রাগ সুবিধা ঠেকছে না। রাগটা কখন না জানি ঝড় রূপ ধারণ করে তার দিকে ধেয়ে আসে। তার থেকে এখান থেকে কেটে পড়াই ভালো। দিনের আলো ফুরিয়ে এসেছে, সূর্যের দেখা নাই। মেঘ গর্জন করছে, যেন এখনই আকাশ ভেঙে বৃষ্টি ঝরবে। শেখর তুতলিয়ে বলল। স্যার অফিসে একটু কাজ ছিল, আমি কি এখন যেতে পারি? তোমাকে ধরে রেখেছে কে? যাও। শেখর কথা না পারে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে আসলো। ঝড়ো হাওয়া যেন আকাশের সমস্ত ক্রোধ নিয়ে নেমে এসেছে। গাঢ় কালো মেঘে ঢাকা পড়েছে চারিপাশ। এক ফোঁটা আলো যেন মেঘের আবরণ ভেদ করতে পারছে না। বিদ্যুতের চমক আকাশ চিরে দিচ্ছে মাঝে মাঝে, আর তার সাথে বজ্রপাতের গর্জন যেন বুক কাঁপিয়ে দিচ্ছে। বৃক্ষরাজি হাওয়ার দাপটে বেসামাল হয়ে এদিক ওদিক দুলছে। কিছু গাছপালা ডালপালা ইতিমধ্যে মাটিতে পড়ে আছে। গেস্ট রুমের জানালার কপাট খোলা। তীব্র ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত সারা দাঁড়িয়ে আছে জানালার পাশে। সন্ধ্যা থেকে আকাশ যেন রুদ্র রূপ ধারণ করেছে। প্রকৃতির সকল তেজ নিয়েই যেন নেমেছে ধরণীতে। জানালার পর্দা ভিজে ছাঞ্চা পানি চপচপ করে পড়ছে সারার পায়ে। দূর থেকে ছিটকে আসা বর্ষণের পানি ফোঁটা ফোঁটা পড়ছে স্নিগ্ধ মুখশ্রীতে। গায়ের পাতলা স্কার্ফটা হাওয়ায় দুলছে তাহলে। সন্ধ্যা থেকে প্রকৃতির এমন ভয়ঙ্কর রূপ। সানারা কল দিয়ে বারণ করেছে এত ঝড় বৃষ্টির মধ্যে যেন বের না হয়। ঝড় কমলে অয়ন গিয়ে নিয়ে আসবে। সারা মায়ের বারণ মেনে নেয় মাথা পেতে। তবে রাত গভীর থেকে গভীরতম হলে প্রকৃতির দাপট কমে না। এই জন্য বাধ্য হয়ে আজকের রাতটুকু চৌধুরী প্যালেসে থেকে যেতে হয়েছে। ঝড় হাওয়া কমে আসলে ও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সারা চঞ্চল মনে ইচ্ছে করছে বৃষ্টির পানিতে শরীর ভেজাতে। যেই ভাবনা সেই কাজ। গায়ের স্কার্ফটা ভালোভাবে শরীরে পেঁচিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। পা টিপে টিপে সিঁড়ি পেয়ে ছাদের দরজার সামনে এসে দাঁড়ালো সারা। দরজাটা আটকানো, বড় আকারে তালা চলছে। সারার মন খারাপ হলো ভীষণ। ইচ্ছেটা বুঝি আর পূরণ হলো না। নির্বাক চাহনি চোট ফুলে চেয়ে থাকলো মস্ত বড় তালার দিকে। হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেললো জোরে। নিচে নামার জন্য পা বাড়ালি চোখে পড়ে দরজার পাশে ফ্লোরের উপর চাবির গোছা চকচক করছে। সারার উৎফুল্ল মন নিচে উঠলো। এবার কিছুটা ঝুঁকে হাতে তুলে নিল চাবি। প্রথম চাবিটা দিয়ে তালা করার চেষ্টা করতেই সফল হলো। দরজাটা খুলে পা রাখলো ছাদে। মৃদু পায়ে হেঁটে গেল ছাদের মাঝ বরাবর। বিন্দু বিন্দু বর্ষণের পানি ছুঁয়ে দিচ্ছে সারার শরীর। দু হাত মেলে দিয়ে চোখ বন্ধ করে নিল সারা। সন্ধ্যার খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল আবির্ভাব। বজ্রপাতের শব্দে আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসলো। মনার মা রাতের খাবার হাতে নিয়ে রুমে প্রবেশ করে মৃদু কঞ্চে বলল। সাহেব, খাবারটা খাইয়া নেন। আবির্ভাবের ঘুমের ভাব এখনো পুরোপুরি ছুটে নাই। মনার মা আবার ডাক দিতে চমকালো, বলল। কিছু বললে আমাকে? যা সাহেব, আপনার রাতের খাবার লইয়া আইছি, খাইয়া লন। রেখে যাও। মনার মা খাবার রেখে বের হয়ে যেতে নিলে আবির্ভাব পিছু ডাকলো। মনার মা থমকে দাঁড়িয়ে বলল। বলুন ছোট সাহেব। সারা কোথায়? ম্যাডামকে দেখলাম ছাদে যেতে। আবির্ভাব চমকে উঠল, উত্তেজিত হয়ে বলল। হোয়াট? এই ঝড় বৃষ্টির রাতে ছাদে গেল, তোমরা আটকালে না কেন? ম্যাডামকে ভয় লাগে স্যার, কিছু বলতে গেলেই কেমন ধমকায়, তাই ভয়ে কিছু বলি নাই। আবির্ভাব সরু চোখে তাকালো মনার মায়ের দিকে। কথা না বলে পায়ের উপর থেকে চাদরটা সরিয়ে বিছানা থেকে নিচে নেমে দাঁড়ালো। মনার মায়ের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে ছাদের দিকে রওনা হলো। দরজা খুলে ছাদে এক পা রাখতেই চোখ আটকালো সারার দিকে। চৌধুরী প্যালেসের ছাদে যেন ঝড় বৃষ্টির রাতে শুভ্রে পরি নেমে এসেছে। গায়ে সাদা টপসটা বৃষ্টির পানিতে ভিজে গায়ের সাথে লেপটে আছে। আবির্ভাবের বুকে ট্রিম ট্রিম আওয়াজটা। হার্টবিট ওঠানামা করছে অতি দ্রুত। নিঃস্বার্থক চাহনি পা রাখলো ছাদে। ধীরে ধীরে এগিয়ে গেল সারার পাশে। প্রেয়সীর এমন রূপ দেখে নিজেকে শান্ত রাখা যেন দায়। কোমর সমান চুলগুলো ভিজে দলা পাকিয়ে আছে। আবির্ভাব হাত রাখলো সারার চুলে। চুলগুলো সাইড করে সরিয়ে দিল এক পাশে। নিঃস্বার্থক অদর ধীরে ধীরে এগিয়ে গেল সারা শুভ্র গিভা কুঞ্জনে।
আলতোভাবে উষ্ঠ ছুঁয়ে দিল সেখানে, পেটের উপর হাত রেখে ধীরে ধীরে একদম নিজের কাছে টেনে আনলো। কেঁপে উঠল সারা, শ্বাস পড়ছে জোরে জোরে, চোখ বন্ধ করে নিল নিমেষে আবির্ভাব। অশান্ত মন, সারার শ্বাস প্রশ্বাস যেন আরো বেড়ে গেল দ্বিগুণ। গিবা কুঞ্চনে মুখ ডুবিয়ে নাক খসল কিছুক্ষণ, ফের সারাকে ঘুরিয়ে নিল নিজের দিকে। সারার চোখ বন্ধ তখনও। আলতোভাবে সারার কোমল গালে দু হাত রাখলো আবির্ভাব। শীতল হাওয়ায় সর্ব শরীর কাঁপছে সারার। আবির্ভাবের মুখ ঝুঁকছে ধীরে ধীরে, নিজের অশান্ত উষ্ঠ জোড়া ছোঁয়ালো সারার কম্পিত উষ্ঠতে। কামড়ে ধরল অধৈর্যরা। তীব্র বর্ষণ শুরু হয়েছে এইবার। আবির্ভাবের শরীরে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে ফুসপিল। ছাড়লো সারাকে, দু কদম পিছিয়ে এলো। সারা হাঁপাচ্ছে হাঁপানি রোগীর মতো। বজ্রপাত হলো বেশ জোরেই। আচমকায় সারা জড়িয়ে ধরল আবির্ভাবকে। আবির্ভাবের বলিষ্ঠ পেশিতে মুখ লুকালো, দু হাত রাখলো পিঠে। ওভাবেই জড়িয়ে থাকলো কিছুক্ষণ। আবির্ভাব আটকালো না। সারার পিঠে হাত রেখে নিজের কাছে আরো টেনে নিল। কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, আমি ধ্বংস হয়ে যাব সারা, এই রূপ আমাকে ধ্বংস করে ছাড়বে। প্লিজ আমার হয়ে যান সারা, আমার অশান্ত মনটাকে শান্ত করে দিন। আপনার নয়নের নীলিমায় নিমজ্জিত হয়ে জীবনতত্ত্বের চূড়ান্ত বিন্দু অন্বেষণ করি আমি। সঙ্গীত ফিরল এবার সারহার। আবির্ভাবের কোনো কথায় তার কর্ণকুহরে ছেদ করে নাই। আবির্ভাবের আবদ্ধ বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কয়েক কদম পিছিয়ে এসে সিক্ত নয়নে তাকালো আবির্ভাবের দিকে। আবির্ভাব নিজের কর্মকাণ্ডে নিজে বিরক্ত, ভয় আর সংশয় ভরা কণ্ঠে তুতলিয়ে পড়ল, সরি। সারা ছাদে দাঁড়ালো না আর এক মুহূর্ত, এক ছুটে নিচে নেমে আসলো। আবির্ভাব তার দিকে তাকিয়েছিল কিছুক্ষণ চুপচাপ, শরীরে এক তীব্র উত্তেজনা। ছাদে জমে থাকা পানিতে পা দিয়ে লাথি মেরে ছিটিয়ে দিয়ে ক্ষোভে বুক ভরা গর্জন ছাড়ে। সিট। নিজের প্রতি এক আকাশ সমান রাগ হচ্ছে তার। এভাবে সারা কাছাকাছি আসা তার মোটেও ঠিক হয় নাই। সারা না জানি তাকে কতটা খারাপ ভেবে নিয়েছে। রাগে দুঃখে নিজের চুল দুই হাত দ্বারা মুষ্টিবদ্ধ করে চেপে ধরল। প্রকৃতি ঝড়ো হাওয়া যেন তার মনের মধ্যে চেপে বসেছে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার প্রচেষ্টা। বৃষ্টির পানি বিন্দু বিন্দু ফোঁটা আকৃতিতে চুলে আটকে আছে। আবির্ভাব হাত দিয়ে পানি ছেড়ে এক মুহূর্ত দেরি না করে ছাদ থেকে নিচে নেমে আসলো। গেস্ট রুমের দরজার কাছে এসে পায়ের গতি থামালো। দরজায় হাত রেখে আবার নিচে নামিয়ে আনলো। মনের মধ্যে হাজারো দ্বিধা। এত রাতে দরজা নক করলে যদি সারা খারাপ ভাবে? কয়েক মুহূর্ত দরজার পাশে ঠায় দাঁড়িয়ে থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে পা বাড়লো কয়েক কদম। সামনে এগিয়ে গিয়ে আবারও থমকে দাঁড়ালো। সারার মুখোমুখি হওয়াটা জরুরি। তার মনে কোনো সংশয়, ভুল ধারণা জন্মালে সেটা তাকে ভেঙে দিতে হবে। দুই হাত ট্রাউজারের পকেটে রেখে আবারও উল্টো পথে হাঁটা শুরু করলো। দরজার পাশে এসে ঘুরে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতে দরজায় মৃদু টোকা দিল। ভেতর থেকে কোনো রেসপন্স এলো না। আবির্ভাব আবারও টোকা দিল। এবারও কোনো রেসপন্স নেই। আবির্ভাব এবার ধৈর্য হারা হয়ে পড়ল। জোরে টোকা দিতেই দরজা ক্যাচক্যাচ শব্দে আপনা আপনি খুলে গেল। আবির্ভাব অবাক চাহনি দরজা সামনাসামনি দাঁড়িয়ে রুমের চারিদিকে কয়েকবার চোখ বুলিয়ে দেখলো সারা কোথাও নেই। ওয়াশরুমেও দরজা খোলা। বুকের মধ্যে ঝিমঝিম শব্দ হচ্ছে। মনে অজানা ভয়। তার ব্যবহারে কষ্ট পেয়ে এত রাতে চলে গেল না তো। দ্রুত পায়ে রুমে ঢুকে চোখে পড়লো খাটের কোনায় ভেজা শরীরে হাত পা ছড়িয়ে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে সারা। আবির্ভাব যেন এক মুহূর্তে যেন স্থির হয়ে যায়। সারাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তার দেহে রক্তের প্রবাহ স্তব্ধ হয়ে যায়। বুকের মধ্যে ভয় আর তীব্র চাপ সঞ্চিত হয়, যেন পৃথিবী এক লহমায় থেমে গেছে। চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে সারার শ্বেত বর্ণের মুখ। সময় নষ্ট না করে দ্রুত তার পাশে গিয়ে কপালে হাঁস রাখে। প্রান্ত ধরে তাকে টেনে তুলে আনতে চেষ্টা করে। উম্মাদের মতো কণ্ঠস্বর গালে হাত রেখে কয়েকবার স্লাইড করে। সারা চোখ খুলে না কেন? নড়াচড়া নেই কোনো। আবির্ভাবের মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে। চোখ ভিজে উঠলো। কাঁপা কাঁপা স্বরে বলল, এই সারা উঠুন না, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না, প্লিজ উঠুন। সারা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। আবির্ভাব পাজা খুলে তুলে বিছানায় শুয়ে দিল। পোশাক ভিজে গায়ের সাথে লেপটে আছে। শরীরের পোশাক বদলানো উচিত। আবির্ভাব
সারার রুমে থেকে বের হয়ে ছুটে নিজের রুমের দিকে আলমারিতে তার কেনা সযত্নে রাখা গাউনটা বের করে মনার মায়ের দরজার সামনে দাঁড়ালো। দরজা একবার টোকা দিতে মনার মা দরজা খুলে দিল। ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে ছোট সাহেব, আপনার শরীর ঠিক আছে কি? হ্যাঁ আমি ঠিক আছি, তুমি এসো তো আমার সাথে। মনার মা শাড়ির আঁচল তুলে ভালোভাবে পেঁচিয়ে আবির্ভাবের পিছু পিছু হাঁটা শুরু করলো। গেস্ট রুমের পাশে এসে দাঁড়াতে হাতে ব্যাগটা মনার মার হাতে দিয়ে নির্লিপ্ত কঞ্চে পড়ল। এটা সারাকে পরিয়ে দাও। অবাক হয়ে তাকালো আবির্ভাবের দিকে। আবির্ভাব মৃদু ধমকে বলল, কি হলো, কথা কানে যায় না? এইভাবে কি দেখছো আমার মুখে? যাও তাড়াতাড়ি পরিয়ে দাও। মনার মা আবির্ভাবের দিক থেকে চোখ নামিয়ে নিল। কাপা কাপা স্বরে বলল, ঠিক আছে সাহেব। বাগানে বাঁধা আবির্ভাবের শখের কুকুরের খেউ খেউ ডাকে পিটপিট করে চোখ মেলল সারহা। গায়ের কমফোর্টার, গরমের দিনে এসির বাতাসেও কাঁপে সারহা। শীতকাতুরে মেয়ে, রাতে ঘুমানোর আগে সারহার শরীরে কমফোর্টার মুড়িয়ে দিয়ে গেছে আবির্ভাব। কমফোর্টারটা শরীরের উপর থেকে সরিয়ে 2 হাত মেলে দিয়ে হাই তুলো সারহা। আড়মোড়া ভেঙে সোজা হয়ে বসল। জানালার পর্দা ভেদ করে সূর্যিমা মুখি দিচ্ছে রুমের ভেতরে। পায়ের উপর থেকে পুরোপুরি কমফোর্টারটা সরাতে চমকালো সারা। চক্ষুদয় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তীব্র বজ্রপাত হলো মাথার উপর। শঙ্কিত গলায় আহরালো, এ কি, আমার শরীরে এ পোশাক আসলো কোথা থেকে? ছি! তার পরনে ছিল লং টপস আর জিন্স। তাহলে এই পোশাক আসলো কোথা থেকে? চোখ মুখ শক্ত করে এলো নিমিষে। এটা তো সেই গাউন যেটা কিছুদিন আগে আবির্ভাবকে সে ফিরিয়ে দিয়েছিল। তার মানে কি আবির্ভাব? কথাটা ভাবতে ঠকিল সারহা। পায়ের উপর থেকে একটানে কমফোর্টারটা সরিয়ে ছুটলো আবির্ভাবের রুমের দিকে। আবির্ভাব ফোন করে কারোর সাথে কথা বলছে। ব্যস্ত পায়ে রুম থেকে বের হতে নিলেই জোরে সোরে ধাক্কাই খেলো সারহার সাথে। হাতের ফোনটা ছিটকে পড়লো কিছুটা দূরে। আবির্ভাবের চোখে মুখে বিরক্তির ছাপ। ফোনের দিকে কড়া নজর তার। কার সাথে ধাক্কা খেয়েছে সেটা এখনো ঠাউর করতে পারে নাই। আবির্ভাব খাট সোজা করে তাকাতে চোখ মুখ প্রশান্তিতে ভরে উঠল। হোয়াইট কালারের গাউনে সদ্য ঘুম থেকে ওঠা সারহাকে যেন প্রিন্সেসের মতো সুন্দর লাগছে। চোখ যেন সরছেই না তার দিক থেকে। চোখ মুখ চকচকে হয়ে উঠল তার। আনমনি বলল, মাশাআল্লাহ। সারা আবির্ভাবের চাহনিতে অপ্রস্তুত হয়ে পড়ল। ফ্লোরের দিকে তাকিয়ে গলা খাকারি দিল। আবির্ভাব মুহূর্তে সম্বিত ফিরে এলো। এইদিক ওইদিক তাকিয়ে নিজেকে ধাতস্থ করে বলল, এখন শরীর ঠিক আছে আপনার? সারা চাহনি কঠোর, চোখে জমেছে পানি। কাঁদো কাঁদো স্বরে বলল, আপনি কিভাবে পারলেন আমার সাথে এটা করতে? মুহূর্তের মধ্যে আবির্ভাবের মুখে অমাবস্যার কালো অন্ধকার নেমে আসলো। মনে পড়ে গেল রাতের ঘটনাটা। তার সন্দেহই ঠিক। সারা সত্যি তাকে খুব খারাপ ছেলে ভেবে নিয়েছে। বুকের মধ্যে কাঁপুনি শুরু হলো। সারার করা প্রশ্নের কি জবাব দিবে সে? আবেগের বশে এত বড় ভুল করা মোটো উচিত হয়নি তার। জবাব দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছে না সে। মাথা নিচু করে কাপা কাপা স্বরে বলল, সরি, সত্যি আমি বুঝতে পারি নাই। কি বুঝতে পারেন নাই? রাতে আমার না হয় হুঁশ ছিল না, তাই বলে আপনি তার সুযোগ নেবেন? কোন সাহসে আপনি আমার পোশাক পরিবর্তন করেছেন? আবির্ভাব যেন হাঁপ ছেড়ে বাঁচলো এবার। তার মানে ছাদের ঘটনার কথা বলছে না ও। আবির্ভাব ব্যস্ত হয়ে বলল, আমি আপনার ড্রেস চেঞ্জ করতে যাব কেন? বৃষ্টিতে ভিজে শরীরের অবস্থা তো নাজেহাল করে ফেলেছিলেন, তাই মনার মা আপনার ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছে। কি বললেন? মনার মা ড্রেস পরিবর্তন করেছে আমার? হুম। সত্যি বলছেন তো? আবির্ভাব চোখ মুখ শক্ত করে বলল। মিথ্যা বলতে যাব কেন? সারা চোখ ফুলিয়ে বলল, ঠিক আছে, আমি মনার মায়ের থেকে জিজ্ঞেস করে নিব। না, কেন আমার কথা বিশ্বাস হয় না? আমি আপনাকে বিশ্বাস করি না। আবির্ভাব কঠোর দৃষ্টিতে তাকালো সারার পানে। কয়েক সেকেন্ড পর চোখ নামিয়ে নিল। মুখ তুলে হাতে নিয়ে সারার কাছাকাছি এসে বলল, নাস্তা করে রেস্ট নিন। আবির্ভাব কিছুটা সামনে যেতে সারা পিছু ডাকলো। মৃদু স্বরে বলল, আপনি কোথাও বেরোচ্ছেন কি? হুম, অফিসে যাব। 1 সপ্তাহের মতো যাওয়া হয় না, অনেক কাজ জমেছে। অফিসে যেতে হবে আজ। আমি বাড়ি যাব, আমাকে একটু নামিয়ে দেবেন বাসায়? না, খাবার খেয়ে রেস্ট করুন, অয়ন এসে নিয়ে যাবে। আমি বলে দিয়েছি ওকে। আবির্ভাব ফাইল হাতে বেরিয়ে গেল। সারা মূর্তির মতো চেয়ে আছে আবির্ভাবে যাওয়ার পানে। দীর্ঘশ্বাস ফেলে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসল। মনার মা টেবিলে খাবার পরিবেশন করছে আর বিড়বিড় করে 100টা গালি দিচ্ছে রহিমাকে। কোনো কাজে তাকে পাওয়া যায় না।
উল্টো সকল কাছে মনার মাকে সে হুকুম করে যেন বাড়ির মালকিন সে। রহিমা ফলের বাটি টেবিলে জোরে সরে রেখে মনার মায়ের দিকে তাকিয়ে বলল, খবরদার আমাকে গালি দিবে না। আমার কাজ করতে মন চাইলে করব, না চাইলে করব না। স্যার যদি কখনো কিছু বলে সেটা আমি দেখে নিব, তুমি আমাকে হুকুম করবে না একদম। ওর থেকে আইছে আমার রাজকুমারী, যেন এবারের মালকিন সে। খাইস তো বাসা বাড়ি, কাজ কইরা দেমাক দেখাস বেগম সাহেবার মতো। গতর খাটাইতে মন না চাইলে চইলে যা এহান তেন। রহিমা কিছু বলার জন্য মুখ খুলতে গেলেই সারা মৃদু ধমক দিল। কি হচ্ছেটা কি? তোমরা ঝগড়া করছো কেন? রহিমা মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, আইছে আরেকজন, এমন ভাবে ধমকাচ্ছে যেন ছাড়ের বিয়ে করা বউ, বিদেশি সাদা চামড়া লইয়া ভাব দেখাইতাইছে। মনার মা চোখ মুখ শক্ত করে বলল, তোর মুখ খানা বন্ধ কর। সাহেবের কানে তোর কথাগুলো গেলে অহনি ঘাড় ধাক্কা দিয়া বের করে দিব তোকে। রহিমা থামলো না, বিড়বিড় করতে করতে রান্নাঘরের দিকে ছুটল। মনার মা ধীরে ধীরে সারার পাশে গিয়ে দাঁড়ালো, মনের জড়তা কাটিয়ে জিজ্ঞেস করলো। আপনার শরীর এখন ঠিক আছে তো ম্যাডাম? সারা চোখ ছোট করে উত্তর দিল, আহেন খাইয়া লন। সাহেব সেই সকাল সকাল আপনার জন্য নিজ হাতে নাস্তা বানাইছে। কাল রাইতে তো সাহেবরে একদম ভয় পাইয়ে দিয়েছিলেন। সাহেবরে আগে কখনো এতটা অস্থির হতে দেখি নাই। কাল রাইতে আপনার অজ্ঞান হয়ে যাওয়ার পর যেন পাগল হইয়া গেছিল। ঝড় বৃষ্টির রাইতে নিজ গিয়ে ডাক্তার ডাইকা লইয়া আইছে আপনার জন্য। সারা যেন ভুল শুনলো, আবির্ভাব নিজের হাতে তার জন্য নাস্তা বানিয়েছে। কাল রাতে এত কিছু করেছে তার জন্য, আর সে কিনা ভুল বুঝলো আবির্ভাবকে। মৃদুস্বরে বলা, তুমি কি আমার পোশাক পরিবর্তন করিয়ে দিয়েছিলে রাতে? না। মনার মা কাপা কাপা স্বরে বলল, হ ম্যাডাম, সাহেব কইল তাই পাল্টাইয়া দিলাম। আপনি কিছু মনে করেছেন? না। তোমার সাহেব নাস্তা করে বের হয়েছে কি? না ম্যাডাম, সাহেবের অফিসে আজ নাকি মেলা কাম, তাই তাড়াহুড়ো করে নাস্তা না খাইয়ে চলে গেছে। ও, তুমি খেতে বলো নাই? অত সাহস নাই ম্যাডাম, স্যার খুব রাগী, স্যারের সাথে কোনো হুকুম চলে না। সারা সূক্ষ্ম নেত্রে চেয়ে থাকলো মনার মায়ের দিকে, ফের ছোট্ট করে বলল, ঠিক আছে। হ ম্যাডাম, আহেন খাইয়া লন। ঠিক আছে, চলো। সকালে নদীর পার এক অপূর্ব শান্তির স্থান। বাতাসে হালকা ঠান্ডা, সূর্যের প্রথম আলো নদীর পানিতে সোনালি রঙের ঝিলিক ছড়াচ্ছে। গাছগুলোর পাতায় শিশিরে দানা ঝকঝক করছে, আর নদীর ধারে বসে থাকা পাখিরা স্নিগ্ধ ভরে গান গাইছে। নদীর পাড়ে একদল মাছ ধরার জাল ফেলছে, আর কাতার দিয়ে ভেসে বেড়াচ্ছে কিছু নৌকো। নদীর পানি ধীরে ধীরে চলে যাচ্ছে এক অনন্ত যাত্রায়। চারিপাশে সজীবতা, কিন্তু এক অদ্ভুত নীরবতা। এমন একটি পরিবেশ যা মনকে শান্ত করে দেয়। সেই পরিবেশে বসে আছে তিনজন, প্রেম, পাভেল এবং অয়ন। প্রেমের মুখে উত্তেজনা ছাপে স্পষ্ট, তার চোখে উদ্দীপ্ত আলো। পাভেল কিছুটা চিন্তিত, অয়ন কিছুটা নির্লিপ্ত, চোখে অস্থিরতা বিরাজ করছে। প্রেম উত্তেজিত কঞ্চে বল, আমার তো বিশ্বাসই হচ্ছে না আঙ্কেল এত তাড়াতাড়ি তোদের বিয়েটা মেনে নেবে। অয়নের মুখে বিষাদের ছাপ, সব পূর্ণতাতে কেন সুখ এনে দেয় না। পাভেল অয়নের মনের অবস্থা আন্দাজ করতে পেরে বেঞ্চ থেকে উঠে এসে অয়নের কাঁধে হাত রেখে বলল, আমরা সব সময় আমাদের মনের মতো করে সবকিছু পাই না। তুই অতীতকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যা। অতীত মনে করে কষ্ট ছাড়া কিছুই পাবি না। জেবাকে চাইলে এখন নিজের করে পাবি না। ছবিকে নিজের মনের মতো করে গড়ে নে। ছবি খুব ভালো মেয়ে, দেখবি খুব সুখী হবি তোরা। আর জেবা খুব স্ট্রং পার্সোনালিটির মেয়ে, ও নিজেকে ঠিক সামলে নিবে। অয়ন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি জীবন নিজেকে সামলে নেবে, আমার ওর উপর সেই ভরসা আছে। তবে আমি ভাবছি বাবার কথা। বাবার হঠাৎ এমন পাল্টে যাওয়াটা আমার কেমন খটকা লাগছে। ছবির প্রতি বাবার হঠাৎ এত ভালোবাসা আসলে কিভাবে সেটাই বুঝতে পারছি না। পাভেল বলল, আরে মানুষকে সারা জীবন একরকম থাকে নাকি? আঙ্কেল হয়তো নিজের ভুল বুঝতে পারছে। দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো। পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে ফোন করতে ধরতে পাভেল ব্যস্ত হয়ে পড়ল। কাকে কল করছিস? অয়নের নির্লিপ্ত কণ্ঠস্বর ছোট্ট করে বলল, মিহিরকে। পাভেল অয়নের কান থেকে বিদ্যুৎ গতিতে ফোনটা কেড়ে নিল, তুতলে বলল,
ও ওকে কল ও ওকে কল করতে হবে না। কি হলো, ফোন নিলি কেন? ফোন দে ওকে, আসতে বলে এখানে। পাভেল ক্যাবলা হেসে বলল, না, ওকে সারপ্রাইজ দিব। ও এখানে আসলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। অয়নের মুখে বিরক্তির ছাপ, চ বর্গে উচ্চারণ করে বলল, তোরা পারিসও বটে।